হ্যালো, ওয়েলকাম টু সিনেফাইলস। গত মে মাসে একটা ফিল্ম রিলিজ করেছিল হলে, যার নাম ছিল একেন বেনারসের বিভীষিকা। বেসিক্যালি এটা একেনের 3 নম্বর পার্ট, যেটা হলে রিলিজ করেছিল। এছাড়া তো ওয়েব সিরিজ আছেই। মে মাসে রিলিজ করার পর থেকেই সিনেমাটা লিটারালি বক্স অফিসে ঝড় তুলেছে, দারুণ কালেকশন করেছে। আমি রিসেন্টলি উইকিপিডিয়া চেক করছিলাম, ওভার 9 করোড়, 9 কোটি টাকার ওপরে কালেকশন করেছে। অ্যান্ড ইটস আ হিউজ থিং। বাংলা ছবির ক্ষেত্রে এটা যথেষ্ট ভালো একটা ফিগার এই মুহূর্তে দাঁড়িয়ে। রিসেন্টলি প্রসেনজিৎ চ্যাটার্জি মুম্বাইতে নিজের ফিল্ম প্রমোটের দিকে একটা কথা বলেছিলেন। না, সেটা নয় যেটা আপনি ভাবছেন। So why do you need to talk in Bengali? অন্য একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন যে বাংলা ছবি কম্পারেটিভলি বাকি ইন্ডাস্ট্রির থেকে অনেক বেটার বিজনেস করছে। কী হিসাবে বলেছিলেন না, এখানে যে কস্ট হয় আর যে বক্স অফিস কালেকশন হয় সেটা অনেকটা বেটার। তার মাঝের যে গ্যাপটা থাকে, অর্থাৎ কস্টিং আর বক্স অফিসের মধ্যে যে গ্যাপটা থাকে, সেটা কিন্তু বেশ ভালোই। ফলে এখানে সিনেমা সত্যিই সাকসেসফুল। যেই স্কেলে বানানো হচ্ছে এবং যেই বাজেটে বানানো হচ্ছে, সেই বাজেট হিসাবে যথেষ্ট সাকসেসফুল বাংলা সিনেমা। এবং লিটারালি এই ছবিটার পারফরমেন্স দেখলে সেটা বোঝা যায়। অলরেডি এই ফিল্মটা 2025-এর হাইয়েস্ট গ্রসিং ফিল্ম, বেঙ্গলি ফিল্ম। তো যাই হোক, এই সপ্তাহে এই ফিল্মটা ওটিটিতে এসছে হইচইতে। আমি দেখলাম ফিল্মটা। তো চলুন এই ভিডিওতে এই ফিল্মটা নিয়ে কথা বলি। বেনারসের বিভীষিকার ডিরেক্টর হচ্ছে জয়দীপ মুখার্জি, যিনি একেনবাবুর আগের পার্টগুলো বানিয়েছেন। উনি এত দিন ধরে এই সিরিজটা বানিয়েছেন এবং এই ক্যারেক্টারটার সাথে এবং এই অ্যাক্টরদের সাথে এত ভালো একটা কানেকশন হয়ে গেছে, এই ছবিটার মধ্যেও কিন্তু আমরা সেটা দেখতে পারি। সেই কানেকশনটা, সেই বন্ডিংটা আমরা এই ছবির মধ্যে দেখতে পারি। এছাড়া যদি কাস্টিংয়ের কথা বলি, তো অবভিয়াসলি অনির্বাণ চক্রবর্তী অ্যাজ একেনবাবু, সোমাক আছে, সুহর্ত আছে। এছাড়া এই ফিল্মে যারা অ্যাডিশন হয়েছে, দ্যাট ইজ শাশ্বত চ্যাটার্জি, বিশ্বনাথ বাসু, গৌরব, ঋষভ বাসু, ঈশা সাহা এবং আরও অনেকেই। প্রত্যেকে নিয়ে কথা বলবো, আগে পজিটিভ দেন নেগেটিভ। নাম্বার 1, ডায়লগ। এই ছবির স্ক্রিন প্লে আর ডায়লগ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত, যিনি প্রচণ্ড পুরনো একজন স্ক্রিন রাইটার। উনি আগেও প্রচুর ছবি লিখেছেন, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি বা শুনে আসছি ওনার কথা, এবং ওনার লেখা সিনেমা দেখে আসছি। তো এখানে কিন্তু ডায়লগগুলো খুবই ভালো হয়েছে। মেনলি প্রত্যেকটা ছবিতে একেনবাবুকে দিয়ে যে কমেডিটা করানো হয়, সেটা এখানেও করানো হয়েছে এবং সত্যি সেগুলো হিলেরিয়াস। কিছু কিছু জায়গায় সত্যি দারুণ হাসি পায়। হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে যেখানে মনে হয় যে একটু জোর করে হাসাচ্ছে, কিন্তু ওভারঅল ডায়লগ খুবই ভালো। এবং শুধু কমেডি নয়, বাকি যে সিনগুলো আছে, থ্রিলার সিন বলুন বা যে কোনো কমিউনিকেশন সিন বলুন বা এন্ডিংয়ে একটা ওই কোড বোঝানোর সিন আছে, সেটাও খুব ভালোভাবে করেছে। একেনবাবুর ডায়লগগুলো এতটাই ভালো তার প্রত্যেকটা সিরিজ থেকে। আমার মনে আছে লাস্ট যে ফিল্মটা বেরিয়েছিল, যেটা রাজস্থানে ছিল, ওখানে একটা বাড়িতে একেনবাবু খেতে গেছিলেন এবং ওখানে রসুনের চাটনি ওনাকে অফার করা হয়েছিল, এবং উনি সেটা দেখে একটা ডায়লগ বলেছিলেন, রসুনের চাটনি, বাহ, আমার খুব ভালো লাগে, আমি আগে খাইনি। वाह क्या एक्टिंग कर रहा है। এই যে ডায়লগ ডেলিভারি যেটা অনির্বাণ চক্রবর্তী করতে পারে অ্যাজ একেনবাবু, আনম্যাচড। এবং এই ফিল্মেও সেরকম অনেক কিছু দেখতে পাই। আমি বলবো না, আপনারা যান ফিল্মটা দেখুন, মজা পাবেন। অনির্বাণ চক্রবর্তীর জন্য কিন্তু পুরো মজা পাবেন। নাম্বার 2, পারফরমেন্স। দেখুন, এখানে অনির্বাণ চক্রবর্তী আছে, শাশ্বত চ্যাটার্জি আছে, বিশ্বনাথ বাসু আছে, যারা সিনিয়র অ্যাক্ট্রেস। আমি এদেরকে নিয়ে কোনো কথা বলবো না, দে আর ওজি ইন দেয়ার ফিল্ড। এত বছর ধরে অভিনয় করে আসছে, এবং অনির্বাণ চক্রবর্তী তো লিটারালি একেনবাবুর ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে, কিছু বলার নেই। শাশ্বত চ্যাটার্জি অ্যাজ ইউজুয়াল দুর্দান্ত কাজ করেছে। বিশ্বনাথ বসু খুব ভালো কাজ করেছে এই ফিল্মে, যদিও তার অনেকটাই ছোট রোল ছিল, কিন্তু যতটুকু রোল ছিল খুব ভালো করেছে। কিন্তু কথা যাদেরকে নিয়ে বলা উচিত, তারা একটু জুনিয়র যে অ্যাক্টাররা আছে, যেরকম গৌরব, ঈশা বা ঋষভ বাসু, এদেরকে নিয়ে কথা বলা উচিত। এছাড়া সোমক আর সুহর্তও আছে। তো সোমক আর সুহর্তর ব্যাপারে বেশি কিছু বলার নেই, কারণ তারা মেনলি একেনবাবু ছত্রছায়াতেই আছে। মেনলি ওদের সাথে একেনবাবু যে কেমিস্ট্রিটা, সেটা দেখতে বেশি আমরা এনজয় করি, রাদার দ্যান সেখানে তাদের পারফরমেন্স কী হলো সেটা হয়তো অতটাও চোখে পড়ে না। যদিও এখানে সোমকের পারফরমেন্স আমার অনেকটা উইক লেগেছে বাকি ফিল্মগুলোর তুলনায়। সোমককে আমার বাকি ফিল্মে যতটা স্ট্রং লাগতো তার অ্যাক্টিং অ্যাবিলিটি, সেটা এই ফিল্মে অনেকটাই উইক লেগেছে। সেই দিক থেকে সুহর্ত আবার খুব ভালো অ্যাক্টিং করেছে। যদিও সুহর্ত বরাবরই ভালো অ্যাক্টিং করে, কিছু কিছু জায়গায় ওর ডায়লগ ডেলিভারি নিয়ে প্রচুর প্রবলেম হয়। মানে খুব ওই হয় না যে ল্যাদ খেয়ে একটা ডায়লগ বলে দিল বা কী বলে দিল কিছু বুঝলাম না, অনেক জায়গায় আছে। কিন্তু ঠিক আছে, এটা যেইভাবে ও ক্যারেক্টারটাকে প্লে করে বা যেইভাবে ও কথা বলে, ঠিক আছে, ওটা মানিয়ে নেওয়া যায়। এইবার আসি বাকি 3 জনকে নিয়ে। গৌরব এই ছবিতে খুব ভালো পারফর্ম করেছে।
যে জুনিয়র অ্যাক্টাররা আছে তাদের মধ্যে গৌরবই সব থেকে বেস্ট পারফর্ম করেছে। এছাড়া বাকি যে দুজন আছে ঈশা সাহা এবং ঋষভ, ঈশা সাহা ঠিক আছে মানে চালিয়ে দেওয়ার মতো, অতটা কিছু ইম্প্যাক্টফুল পারফর্ম করেনি। হ্যাঁ, অ্যাকসেন্টটা ভালো উনি ধরেছিলেন, কিন্তু অ্যাক্টিং বলবো না যে বিশাল কিছু হয়েছে। ঈশা সাহা মোটে খুব একটা ভালো অভিনেত্রী নয়, কিন্তু প্রজেক্ট ভালো চুজ করে বলে উনি উতরে যায়, এবং এখানেও প্রজেক্ট ভালো চুজ করেছে, অ্যাকসেন্ট ভালো ধরেছে, যার জন্য ঠিকঠাক লেগে যায়। না, ঋষভ বাসুর কাছ থেকে আমি অনেক বেটার কিছু এক্সপেক্ট করছিলাম, যদিও ঋষভ বাসু যে খুব দারুণ অভিনেতা তা নয়। হ্যাঁ, ওনাকে টলিউডের জিম স্যার বলা হয়, কিন্তু উনি তো আর অতটাও ভালো অভিনেতা নন যে একদম মেথড অ্যাক্টিং করে দেবেন বা কিছু। কিন্তু এখানে যতটুকু ওনাকে দেখানো হয়েছে একটু ভালো পারফরমেন্স ডিমান্ড করতো, সেটা ঋষভ বাসু কোথাও একটা গিয়ে পারেনি করতে। আমি ঋষভ বাসুকে নিয়ে আসবো, পরেও পয়েন্ট আছে, নেগেটিভ পয়েন্টে আমার আরও কথা বলার আছে এটা নিয়ে, আমি সেখানেও আসবো। নাম্বার 3, ক্যামেরা বা সিনেমাটোগ্রাফি। বেনারসকে যেভাবে দেখিয়েছে এই ফিল্মের মধ্যে সেটা কিন্তু খুব ভালো হয়েছে। মানে কলকাতা শট একটা আছে মাত্র, একটা বিরিয়ানির দোকানে বসে বিরিয়ানি খাচ্ছে, ব্যাস, আর কিচ্ছু নেই। যা আছে সব বেনারসে আছে, এবং সত্যি বলছি প্রত্যেকটা জায়গাকে খুব সুন্দরভাবে দেখিয়েছে। আমি এটা ট্রেলার রিভিউর সময় বলেছিলাম যে বেনারসকে খুব সুন্দরভাবে দেখাতে চলেছে সিনেমাটা, অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি ট্রু। খুব ভালোভাবে দেখিয়েছে, প্রত্যেকটা শট যেভাবে নিয়েছে ভালো লেগেছে। বেনারসের যা যা শট নিয়েছে প্রত্যেকটা শট খুব ভালো, ক্যামেরার কাজ খুবই ভালো। নাম্বার 4, মিউজিক। দেখুন, এখানে যে মিউজিকটা হয় সেটা আমরা সবাই জানি, অলরেডি শুনে আসছি এত বছর ধরে। আইকনিক যেটা মিউজিক আছে সেটা তো রয়েছে, তবে আমি এখানে একটা পার্টিকুলার মিউজিককে একটু হাইলাইট করতে চাইবো, সেটা হচ্ছে বেনারসের ঘাটে একটা মিউজিক চলে, একদল মানুষ মিলে কিছু ভজন গায়, সেইটা কিন্তু খুব ভালো লেগেছে। আই রিমেম্বার যখনই আমি ওটা শুনছি আমার প্রচণ্ড ভালো লাগছে, মানে ভেতর থেকে ওই ডিভাইন ব্যাপারটা না এই গানটার মধ্যে থেকে ফিল করা যায়, এবং এই গানেও অনেক কিছু রয়েছে, গল্প সম্বন্ধে অনেক ধারণা দেওয়া আছে, সেটা শুনতেও কিন্তু খুব ভালো লাগে। গানটা কিন্তু খুব ভালো হয়েছে, এটুকু আমি বলবো। বাকি ব্যাকগ্রাউন্ড মিউজিক নর্মাল যেরকম বাকি এখানের ফিল্মগুলোতে হয় সেরকমই আছে, নর্মালি রয়েছে, সেটাও ঠিক আছে, সেটাও খুব একটা কিছু খারাপও নয় ভালোও নয়, ঠিকঠাক। তবে এই গানটা পার্টিকুলার আপনারা ফিল্ম দেখলে বুঝতে পারবেন, এই গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। পজিটিভ নিয়ে কথা বলা হয়ে গেছে, এবার নেগেটিভ নিয়ে কথা বলবো। নাম্বার 1, স্টোরি বা স্ক্রিন প্লে। হ্যাঁ, এটাও তো অনেকের অবাক লাগতে পারে যে স্টোরি খারাপ, তাহলে কী করে ভালো ফিল্ম হতে পারে। স্টোরি খারাপ নয়, স্টোরিকে একদমই খারাপ বলছি না, বা স্ক্রিন প্লেকেও আমি পুরোপুরি খারাপ বলছি না, তবে কিছু কিছু এলিমেন্ট ছিল যেগুলো হয়তো অনেক অনেক বেটার হতে পারতো। এই ফিল্মে না অনেক রকমের এলিমেন্ট আছে যেটা আপনার মনে হবে ফোর্সফুলি দিয়েছে এই গল্পটার মধ্যে, মানে এটা দরকারই ছিল না, বাট স্টিল সেটা দিয়েছে। আমি স্পয়লার দেবো না, কিন্তু যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন ঋষভ বসুকে নিয়ে যেই টুইস্টটা রাখা হয়েছে, বা শাশ্বত চ্যাটার্জিকে নিয়ে যে টুইস্টটা রাখা হয়েছে, কিংবা বাকি যে দুটো ক্যারেক্টার আছে গৌরব বা ঈশাকে নিয়ে যে টুইস্টগুলো দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু কিছু কিছু জায়গায় আনঅ্যাপ্রোপ্রিয়েট লাগে, কোথাও একটা কি মনে হয় যেন ফোর্সফুলি দেওয়া হয়েছে। নাম্বার 2, ক্যারেক্টার ডেভেলপমেন্ট। যেটা আমি বললাম যে ফোর্সফুলি টুইস্ট দেওয়া হয়েছে, সেটার সাথে কিন্তু এই পয়েন্টটাও খুব লিঙ্ক করা আছে। শাশ্বত চ্যাটার্জি যে ক্যারেক্টারটা আছে তাকে আরও ডেপথে দেখালে আমাদের ভালো লাগতো। মানে আমরা দেখছি এই ক্যারেক্টারটা বিভিন্ন জিনিস করছে, ট্রেলারে দেখেছেন আপনারা সে একটা টেরারিস্টের রোল প্লে করছে, এবং আমরা তাকে দেখছি যে হ্যাঁ গ্র্যাজুয়ালি সে বিল্ড হচ্ছে, কিন্তু তার এন্ড পয়েন্টটা কোথায় যাচ্ছে, তার যে ওই ম্যাসিভ যে ব্যাপারটা, সে এত বড় একজন টেররিস্ট, সেই ব্যাপারটা আমরা বুঝতেই পারছি না। সে বিভিন্ন লুক চেঞ্জ করছে এবং এদিক ওদিক যাচ্ছে, তারপর বোম ব্লাস্টের প্ল্যান করছে, বাট কিছু কিছু জায়গায় এত ক্যারেক্টারটা ল্যাক করে ডেভেলপমেন্টে, এটা আমার খুব বড় একটা নেগেটিভ লেগেছে। এবং আর একটা ক্যারেক্টার যেটা সব থেকে পোটেনশিয়াল ক্যারেক্টার ছিল, দ্যাট ইজ ঋষভ বাসুর ক্যারেক্টারটাকে আরও ডেভেলপ করা উচিত ছিল প্রথম থেকে। প্রত্যেকটা সিন আসছে এবং আমি লিটারালি ভেতর থেকে ভাবছি যে ভাই মানে কেন করছে না, আর যখন এন্ডিং আসবে তখন আপনি বুঝতে পারবেন যে কেন ঋষভ বাসুর ক্যারেক্টারটাকে ডেভেলপ করালো না। ওই ক্যারেক্টারটা সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল ফিল্মের মধ্যে। আমি স্পয়লার দিতে চাইছি না, কিন্তু যতটা সম্ভব কম স্পয়লার দিয়ে বলা যায় আমি চেষ্টা করছি। এই ক্যারেক্টারগুলো কিন্তু খুব ডেভেলপমেন্টের ডিমান্ড করতো, বাট আনফর্চুনেটলি আমরা সেটা পাই না। নাম্বার 3, এন্ডিং। এই ফিল্মটা না খুব তাড়াতাড়ি এন্ড হয়ে যায়, মানে এত এন্ডিংটা যখন আসে, ক্লাইম্যাক্সটা যখন আসে, এত অ্যাব্রাপ্টলি শেষ হয়ে যায়, আমরা না ভাবছি যে হ্যাঁ আরেকটু দেখতে পাবো বা অ্যাকশানটা একটু দেখতে পাবো, বাট জাস্ট শুরু হলো, শেষ হয়ে গেল, আমরা বুঝতেও পারলাম না। মানে মেইন যে ক্লাইম্যাক্সটা আছে তারপরেও অনেক কিছু রেখেছে সেখানে এক্সপ্লেন করছে, যেটা
সমস্ত মুভিতেই হয় যে হ্যাঁ এন্ডে গিয়ে এক্সপ্লেন করে, কিন্তু যে ক্লাইম্যাক্সটা ছিল যেটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল, সেই জায়গাটাকে আরও একটু বেটার করতে পারতো, সেই জায়গায় ক্যারেক্টারগুলোকে আরও একটু দেখাতে পারতো। আমি আবারও স্পয়লার দেওয়ার চেষ্টা করছি না, তবে কিছু কিছু ক্যারেক্টার আছে তাদেরকে আরও একটু স্পেস দিতে পারতো, অ্যাটলিস্ট এন্ডে একটু স্পেস দিত, তাহলে হয়তো দেখতে খুব ভালো লাগতো। আর একটা ছোটো করে একটু অ্যাকশন করার চেষ্টা করেছে একদম এন্ডের দিকে, সেটাও একদমই ভালো হয়নি, সেটা আর একটু বেটার করলে ভালো হতো, আরেকটু হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট দেখতে পারলে ভালো হতো। আমি জানি যে ক্যারেক্টারটা আছে একেনবাবু, উনি হয়তো অ্যাকশানের দিক থেকে অত পারদর্শী নয়, কিন্তু তুমি যখন দেখাচ্ছ যে হ্যাঁ সে একটা হাতাহাতির সিচুয়েশানে আছে, তো সেটাকে আরেকটু ভালো করে দেখাও, তাহলে খুব ভালো লাগে দেখতে। তো ওভারঅল এই ফিল্মটা কিন্তু আমার একটা অ্যাভারেজ ফিল্ম লেগেছে, অ্যাজ সাচ বিশাল কিছু ফিল্ম না, যেভাবে সিনেমাটাকে হাইপ করা হচ্ছে ততটাও নয়। ওয়ান টাইম ওয়াচের জন্য একদমই ঠিক আছে, কমেডি খুব ভালো, বেনারসকে খুব ভালোভাবে দেখিয়েছে, এইটুকুই, আর কিচ্ছু না, সত্যি বলছি আর কিচ্ছু না। আই গেস অনেকেই দেখে নিয়েছে অলরেডি, হইচইতে আছে, যারা দেখেননি তারা গিয়ে একবার দেখতে পারেন। ফ্যামিলি অডিয়েন্সের জন্য এটা কিন্তু পারফেক্ট একটা ফিল্ম। আমি পার্সোনালি আমার ফ্যামিলির সাথেই দেখেছি এবং আমরা এনজয় করেছি, ওয়ান টাইম ওয়াচের জন্য আমরা এনজয় করেছি। অবভিয়াসলি এন্ডের দিকে গিয়ে একটু বোর হয়েছি বা বলতে পারেন যে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কিন্তু এনজয় করেছি। আপনি আপনার ফ্যামিলির সাথে দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। সবথেকে বড় কথা হচ্ছে এই ফিল্মটার এজ রেটিং 7+, মানে বাচ্চা থেকে বুড়ো সবাই দেখতে পারবে, খুব ইজিলি অ্যাক্সেসেবল এই ফিল্মটা। তো আপনারা যদি দেখে থাকেন ফিল্মটা, আপনারা কমেন্টে জানান কেমন লাগলো। আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলো কতটা অ্যাগ্রি করেন বা ডিসঅ্যাগ্রি করেন সেটা কমেন্টে জানান। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু সাজেশন দিতে ভুলবেন না, দিয়ে দিন একটা মুভি সাজেশন, দেখে সেটারও রিভিউ করে দেবো বা একটা ডিসকাশন করবো সেই মুভি নিয়ে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। मारपीट के लिए के भेजा लो के भोजाली কি বলে भेजा भेजा जस्ट भेजा কে ভেজা